নমস্কার, দেখছেন সিটিভিএন এডুকেশন অনলাইন নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে এবং বিশেষ করে তোমাদের সঙ্গে টিভির ওপারে যারা এই মুহূর্তেই খাতা পেন বই নিয়ে বসে পড়েছো তাদের ক্ষেত্রে আজকে বলে রাখি আমরা আজকে ইতিহাস পড়ব এবং একাদশ শ্রেণীর ইতিহাস পড়ব এবং ইতিহাস মানেই তোমরা জানো সবথেকে যেটা ভয়ের জায়গা সাল সময় এবং যে ঘটনা পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনা ঘটেছে সেই ঘটনা মনে রাখার সবথেকে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু ইতিহাস আমাদের কাছে অত্যন্ত একটা প্রিয় বিষয় এবং সেই বিষয় নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। অবশ্যই আমি পড়ব, তোমরা পড়বে এবং আমাদের যারা যিনি পড়াবেন তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু গোস্বামী, বাদুড়িয়া দিলীপ কুমার মেমোরিয়াল ইনস্টিটিউশন থেকে। আপনাকে অনেক অনেক স্বাগত। স্যার রয়েছেন এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে আজকে যেমন রাজনীতির বিবর্তন এবং শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা নিয়ে আমরা পড়াশোনা করব। স্যার, আমরা পড়াশোনায় তো যাব, কিন্তু তার আগে টিভির ওপারে যারা বসে রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর এখনও পর্যন্ত স্কুলে যাওনি, তোমাদের কোনো ক্লাসও হয়নি একটা অতিমারি ঘটনার জন্য। তা যাই হোক, সময় তো থেমে থাকে না, এগিয়ে চলে, তোমাদের পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে। তা এর আগে আমি তৃতীয় অধ্যায়ের এই যে চ্যাপ্টারটা, এই অধ্যায়টা রাজনীতির বিবর্তন, শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা পর্ব 1 অর্থাৎ প্রথম পর্বটা আমি আলোচনা করেছিলাম। সেখানে আমরা শেষে জনপদ পড়িয়েছিলাম এবং মহাজনপদ, এবং মহাজনপদের সঙ্গে জনপদের পার্থক্যটাও তোমাদের আমি বলে দিয়েছিলাম। এর পরের থেকে তোমরা আজকে শুনবে। আমরা প্রথম প্রশ্নে যাই। ষোড়শ মহাজনপদ কি? প্রথম প্রশ্ন রয়েছে, ষোড়শ মহাজনপদ কি এবং তা নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। আগের দিনই বলেছি, জন কথাটার অর্থ হলো এখানে গোষ্ঠী আর পদ হচ্ছে পা। এখানে ষোড়শ মহাজনপদ মানে 16টা এরকম মহাজনপদ গড়ে উঠেছিল। আফগানিস্তানের কাবুল থেকে তোমার দক্ষিণ ভারতের গোদাবরী তীরবর্তী অঞ্চল পর্যন্ত 16টা মহাজনপদ, 16টা রাজ্যের সৃষ্টি হয়েছিল। এই রাজ্যগুলোকে একত্রে আমরা ষোড়শ মহাজনপদ বলি। এই 16টা রাজ্যের মধ্যে কিছু কিছু রাজ্য ছিল, ম্যাক্সিমাম রাজ্য ছিল রাজতান্ত্রিক, দু একটি রাজ্য ছিল প্রজাতান্ত্রিক। এই 16টা রাজ্য হচ্ছে কাশী, কোশল, কুরু, কম্বোজ, অঙ্গ, অবন্তী, অসমক, মগধ, মল্ল, মৎস্য, ব্রিজি, বৎস, চেদি, পাঞ্চাল, সুরসেন, গান্ধার। এই যে 16টা নাম মনে রাখার একটা বিশাল অসুবিধে হয়, এর জন্য তোমরা একটা সূত্র মনে রাখবে। ঠিক এইভাবে যদি খাতায় লিখে রাখো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। মনে রাখবে K4 মানে হচ্ছে কাশী, কোশল, কুরু, কম্বোজ। কাশী, কোশল, কুরু, কম্বোজ, উপরে লিখবে K4। A কিউব অঙ্গ, অবন্তী, অসমক, অঙ্গ, অবন্তী, অসমক। খুব সুন্দর, মানে গণিতের মতো একটা সূত্র করা যায় ইতিহাসে, এই প্রথম আমি দেখছি। এতে করলে ওদের মনে রাখা খুব একদম এবং সহজ। আমি প্রথমে শুরুটাই সেভাবে করলাম। ইতিহাসে সব ভালো, সব মনে থাকে এবং খুব ইন্টারেস্ট লাগে আমাদের পড়তে সাবজেক্টটা। কিন্তু একটাই বিষয় আমি যেটা ফিল করেছি, আমি শুরুতেই স্যারের সঙ্গে আলোচনা করছিলাম যে সাল, যে সময়টা আমাদের মনে রাখতে কিন্তু খুব কষ্ট হয় এবং সেটা খুব সুন্দরভাবে স্যার নিজের মতো করে একটা সূত্র বানিয়ে দিচ্ছে তোমাদের জন্য, এটা খুব সুন্দর। আচ্ছা, এরপরে তোমরা মনে রাখবে এম কিউব মানে হচ্ছে মগধ, মল্ল, মৎস্য। তাহলে K4 A কিউব M কিউব, অর্থাৎ 3 আর 3 6 আর 4 10 হয়ে গেল। বি স্কোয়ার হচ্ছে ব্রিজি, বৎস। সিতে হচ্ছে চেদি বা ছেদি, পিতে পাঞ্চাল, পাঞ্চালের রাজকন্যা পাঞ্চালী ছিল তোমরা জানো। এসে সুরসেন, জিতে গান্ধার। তাহলে এতেই দেখো 16টা রাজ্য তোমাদের হলো K4 A কিউব M কিউব বি স্কোয়ার CP SG। এর তলায় নামগুলো লিখলে তোমাদের খুব তাড়াতাড়ি তৈরি হবে। এর মধ্যে 14টি রাজ্যই ছিল রাজতান্ত্রিক। ব্রিজি এবং মল্ল এই দুটো রাজ্য ছিল প্রজাতান্ত্রিক। আমরা পরের প্রশ্নে যাই। ষোড়শ মহাজন পদের বৈশিষ্ট্য কী ছিল, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব স্যার। ষোড়শ এই যে মহাজনপদ, এই মহাজনপদের বৈশিষ্ট্যর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো ছিল, এই 16টা মহাজনপদ পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকতো। পরস্পরের মধ্যে একটা বিবাদমান ব্যাপার ছিল, সংঘর্ষে লিপ্ত থাকতো এবং যেগুলো শক্তিশালী সেগুলো দুর্বলকে গ্রাস করে নিত। এই জন্য
অনেকগুলো মহাজনপদ বিলুপ্তি হয়ে গেছে। আর দ্বিতীয়ত, প্রথমত তাহলে হচ্ছে এরা হ্যাঁ সংঘর্ষে লিপ্ত থাকে, এর মানে পয়েন্ট করে তোমরা মনে রাখবে। দ্বিতীয়ত, এদের মধ্যে এরা প্রত্যেকেই ষোড়শ মহাজনপদের মধ্যে যেগুলো প্রত্যেকেই এরা প্রত্যেকে ছিল নির্দিষ্ট একটা গোষ্ঠীর মধ্যে এরা সীমাবদ্ধ। তাই ষোড়শ মহাজনপদের যেগুলো হচ্ছে শক্তিশালী রাজ্য ছিল, সেই সমস্ত শক্তিশালী রাজ্যগুলোর মধ্যে এদের শাসন প্রকৃতি ছিল। 14টা রাজ্য ছিল হচ্ছে, আমি বলেছি রাজতান্ত্রিক, 2টো রাজ্য এরা ছিল প্রজাতান্ত্রিক। প্রজাতান্ত্রিক রাজ্যের মধ্যে তোমরা মনে রাখবে ব্রিজি এবং মল্ল। বেশিরভাগ রাজ্য আমরা জানি ইতিহাসে উত্তর ভারতকে বলে আর্যাবর্ত, দক্ষিণ ভারতকে বলা হয় দাক্ষিণাত্য। বেশিরভাগ রাজ্য অর্থাৎ 15টি রাজ্যই ছিল উত্তর ভারতে, 15টা রাজ্যই ছিল একমাত্র উত্তর ভারতে। একমাত্র দক্ষিণ ভারতের গোদাবরী উপকূলে যে রাজ্যটা ছিল সেই রাজ্যটার নাম হচ্ছে অসমক। এই ষোড়শ মহাজনপদের আর একটা বৈশিষ্ট্য হলো এরা বৈদেশিক আক্রমণকারীদের এরা সাহায্য করত নিজের অস্তিত্ব রক্ষা করবার জন্য, নিজের মহাজনপদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য, অন্য মহাজনপদকে গ্রাস করবার জন্য এরা বৈদেশিক শক্তিকে এরা সাহায্য করত। এরপরে আমরা দেখব যে 4টে মহাজনপদ এরা শক্তিশালী হয়েছিল, অবন্তী, বৎস, আর হচ্ছে মগধ এবং ব্রিজি। এই 4টে রাজ্য হচ্ছে কোশল, এই 4টে রাজ্য হচ্ছে খুব শক্তিশালী হয়েছিল। তারপরে দেখব যে খ্রিস্টীয় 4র্থ শতকে মগধ শক্তিশালী হয়েছিল এবং মগধকে কেন্দ্র করে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান ঘটেছিল। মগধেরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ঐক্য সূচিত হয়েছিল এবং মগধে বিভিন্ন শক্তিশালী সম্রাটরা এসেছিলেন এবং মগধকে কেন্দ্র করে একটা রাজনৈতিক ঐক্য সৃষ্টি হয়েছিল। সেই জন্য ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এই সময়কালকে দ্য এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি বা রাজকীয় ঐক্যের যুগ বলে অভিহিত করেছেন। এগুলো তোমাদের পয়েন্ট করে করে লিখতে হবে, লিখলে অনেক মানে সুন্দরভাবে খুব ছোট্টভাবে মনে থাকবে। আপনি মগধের উত্থানের কথা বলছেন, এখানে আরও একটা প্রশ্ন অবশ্যই সামনে আসছে, মগধের উত্থানের কারণগুলি কি কি ছিল, মানে উত্থানের কারণ কি কি ছিল? হ্যাঁ, আমি তোমাদের যে বললাম যে এই যে ষোড়শ মহাজনপদের মধ্যে 4টে শক্তিশালী ছিল এবং লাস্টে মগধকেই কেন্দ্র করে সাম্রাজ্যের উত্থান হয়েছে। এর কারণ কতগুলো কারণ ছিল। মগধের উত্থানের প্রথম কারণ এর যে ভৌগোলিক অবস্থান। মগধটা ঠিক এমন জায়গায় অবস্থিত ছিল যেগুলো গঙ্গা, গণ্ডক এবং সেন এই 3টে নদী দ্বারা বেষ্টিত ছিল। গঙ্গা, গণ্ডক এবং সেন এই 3টে নদী দ্বারা বেষ্টিত থাকায় মগধ ছিল দুর্ভেদ্য, সহজেই শত্রুরা আক্রমণ করতে পারত না। এছাড়াও এর যে রাজধানী রাজগৃহ এবং রাজগীর, এই গিরিব্রজ এবং রাজগৃহ এই দুটো রাজধানী 5টি পাহাড় দ্বারা সুরক্ষিত ছিল, শত্রুরা সহজে প্রবেশ করতে পারত না। এমনকি পাটলিপুত্র এও ছিল দুর্ভেদ্য, যাতে সহজে শত্রুরা আক্রমণ করতে পারত না। এই জন্য মগধকে কেন্দ্র করে রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছিল। এছাড়াও আমরা তোমাদের বলেছি যে গঙ্গা, গণ্ডক, সোন এই 3টে নদী ছিল। গঙ্গা এবং তার শাখা নদীগুলো উর্বর পলি এখানে জমা করার ফলে মগধের চারপাশে একটা পলি সমৃদ্ধ অঞ্চল থাকায় কৃষিকাজ প্রচুর পরিমাণে হতো, খাদ্যশস্যের প্রাচুর্য দেখা দিত, যার ফলে মগধের উত্থান আরও সহজতর হয়েছিল। আর একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হলো যে মগধের খনিজ সম্পদ, যেটা প্রাকৃতিক এবং খনিজ সম্পদ, সেই প্রাকৃতিক এবং খনিজ সম্পদ অত্যন্ত প্রচুর পরিমাণে ছিল। আমরা জানি বিহারের ধলভূম এবং সিংভূম এই দুটো অঞ্চল তামা এবং লৌহ খনি প্রচুর আছে। এই তাম্র এবং লৌহ খনির দ্বারা এখান থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র তৈরি করা হতো, যার ফলে সৈন্যবাহিনীর পক্ষে প্রচুর অস্ত্রশস্ত্র যোগান দেওয়া সম্ভব হতো। এছাড়া মগধের উত্থানের পেছনে আরও কারণ হচ্ছে যে জলপথ ছিল। আমরা জানি জলপথের মাধ্যমে বহির্বাণিজ্য, এছাড়াও স্থলপথে অন্তর্বাণিজ্য, অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি মগধের ঘটেছিল। তাছাড়াও মগধে ছিল বনাঞ্চল, এই বনাঞ্চলে হস্তি ছিল
এই হস্তিগুলোকে হস্তি বাহিনীতে সংযুক্ত করা হলো। তাদের ক্ষিপ্র গতি মগধের সৈন্যবাহিনীকে আরও শক্তিশালী করেছিল। এছাড়াও আমি তোমাদের বলেছি যে মগধকে ঘিরে কিছু উল্লেখযোগ্য সাম্রাজ্যের সৃষ্টি হয়েছিল, যেমন হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ, এরকম কিছু কিছু বংশের সাম্রাজ্যের সৃষ্টি হয়েছিল। মহাপদ্মনন্দ, আমি যদি বলি বিম্বিসার, অজাতশত্রু, মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, এরকম বিভিন্ন সম্রাট, শক্তিশালী সম্রাটদের এখানে মগধে তাদের উত্থান ঘটেছিল। এই সমস্ত সম্মিলিত কারণেই মগধকে উত্থান ঘটেছিল। অনেকগুলো কারণের সমাবেশ ঘটেছিল মগধের উত্থানের পেছনে। একদমই তাই। এবং উন্নয়নের যতগুলো অনুকূল পরিবেশ লাগে একটা কোনো পরিস্থিতিকে উন্নয়ন করতে বা একটা কোনো সাম্রাজ্যকে উন্নয়ন করতে, সেই সমস্ত অনুকূল পরিবেশ কিন্তু মগধে বর্তমান ছিল। আমি যেটুকু বুঝতে পারলাম, টিভির ওপারে যারা বসে রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি ফোন করতে পারো। এবং এই অনুষ্ঠান তোমরা যদি মনে করো পরবর্তী ক্ষেত্রে আবারও শোনার দরকার রয়েছে বা আবারও শুনতে চাও, তো আমাদের নানান সামাজিক মাধ্যম থেকে তোমরা পেয়ে যাবে, ফেসবুক থেকে পেয়ে যাবে, ইউটিউব থেকে পেয়ে যাবে। এবং সাম্রাজ্য নিয়ে আমরা যেহেতু কথা বলছি, মগধ সাম্রাজ্য একটা গড়ে উঠলো, মগধকে ঘিরে নানান বংশ গড়ে উঠলো। এরপর আমরা জানার চেষ্টা করব সাম্রাজ্যের সংজ্ঞা যদি পরে প্রশ্ন আসে, তাহলে সংজ্ঞাটা তোমরা কিভাবে লিখবে। স্যার আরও ভালো বলতে পারবেন। খুব ভালো প্রশ্ন। সাম্রাজ্যের সংজ্ঞা, তো মগধ সাম্রাজ্য আমি সমস্ত বললাম। তো সাম্রাজ্য কথাটার ইংরেজি হচ্ছে এম্পায়ার। এটা ইম্পেরিয়াম শব্দ থেকে এসছে। এম্পায়ার শব্দটা ইম্পেরিয়াম শব্দ থেকে এসছে, যার অর্থ হলো শক্তি, পাওয়ার এবং কর্তৃত্ব, অথরিটি। শক্তি, পাওয়ার এবং কর্তৃত্ব হচ্ছে অথরিটি। আমরা সাম্রাজ্য বলতে বোঝাই যে একটা বিশাল ভূখণ্ড, তার একজন সম্রাট থাকবেন, তিনি রাজতন্ত্রের বা অভিজাততন্ত্রের অধীনে থাকবেন। সেই অঞ্চলে বিশাল জনগোষ্ঠী থাকবে, তাদের কাস্ট অ্যান্ড ক্রিড এবং রিলিজিয়ান হয়তো বিভিন্ন ডিফারেন্ট হতে পারে, ধর্ম সংস্কৃতি তাদের বিভিন্ন হতে পারে। এবং ওই শাসকের একটা সাম্রাজ্যবাদী চরিত্র থাকবে, অর্থাৎ সে তার রাজ্যটাকে আরও সম্প্রসারিত করতে থাকবে। তাহলে ইন এ নাটশেল, সংক্ষেপে বলতে গেলে আমরা বোঝাই, সাম্রাজ্য বলতে বুঝি যে কোনো একটা ভৌগোলিক অঞ্চলের শাসক যার সাম্রাজ্যবাদী চরিত্রের মাধ্যমে সাম্রাজ্যের প্রসার ঘটায়, তার রাজ্যের প্রসার ঘটায়, তাকে আমরা বলছি, সেই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে আমরা বলছি সাম্রাজ্য। আবার অন্যভাবে যদি বলা যায় যে সাম্রাজ্যের হলো যে কোনো সম্রাট তিনি সাম্রাজ্যবাদী চরিত্রের মাধ্যমে তার রাজ্যের উত্থান, তার রাজ্যের প্রসার ঘটায় এবং তার একটা শাসনতান্ত্রিক কাঠামো রয়েছে। এই রকম ব্যাপারটাকে, সেই নির্দিষ্ট ভূখণ্ডকে আমরা বলছি সাম্রাজ্য। তাহলে মগধ সাম্রাজ্যের বিভিন্ন সাম্রাজ্য আমরা পাচ্ছি, যে সাম্রাজ্য হচ্ছে একটা বৃহৎ আয়তন জায়গা, বিশাল ভূখণ্ড, অনেক জনগোষ্ঠী থাকবে, তাদের কাস্ট, ক্রিড, রিলিজিয়ান তাদের বিভিন্ন রকম থাকবে এবং সেইভাবে তাদের মধ্যে সাম্রাজ্যবাদী চরিত্র থাকবে। একদমই তাই। এবং বলতে বলতে কেউ রয়েছো, কে বলছো? হ্যালো, হ্যাঁ বলো। স্যার আমি অক্ষয় মাঝি বলছি। কোন জায়গা থেকে বলছো একটু বলবে? উকিলের হাট থেকে, কাকদ্বীপ উকিলের হাট। হ্যাঁ, প্রশ্ন কি রয়েছে? স্কুলের নাম রাজনগর শ্রীনাথগ্রাম বাণী বিদ্যাপীঠ। বলো। স্যার আমার কোশ্চেন আছে, মগধের শাসকের নাম কি ছিল? আরো একবার বলবে? মগধের শাসকের নাম কি ছিল? মগধের শাসকের নাম কি ছিল? আচ্ছা, তুমি প্রশ্নটা করেছো, ভালো প্রশ্ন। মগধে তো হ্যালো, হ্যাঁ শুনতে থাকো, শুনেছি। হ্যালো শুনতে থাকো। মগধে তো একজন শাসক রাজত্ব করেননি, অসংখ্য বংশ ছিল। যেমন আমি তোমাদের বললাম হর্ষঙ্ক বংশ, বিম্বিসার বললাম, অজাতশত্রু বললাম, শিশুনাগ বংশ, সেই শিশুনাগ বংশ, মৌর্য বংশ, নন্দ বংশ হচ্ছে মহাপদ্মনন্দ, খুব শক্তিশালী রাজা ছিলেন, শেষ রাজা ছিলেন ধনানন্দ। তারপরে মগধে মৌর্য সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মৌর্য বংশের অশোক। তাই এরকম বহু রাজা ছিলেন। মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। এরকম বহু রাজা ছিলেন। প্রকৃত একজন শাসক বলে কিছু নেই, অনেকগুলো সাম্রাজ্য গড়ে উঠেছিল এবং সেই সাম্রাজ্যের ভিত্তিতে বিভিন্ন বিভিন্ন রাজার নাম আমরা পাই, বিভিন্ন রকম শাসকের নাম আমরা পাই।
একদমই তাই। এবং সাম্রাজ্য নিয়ে আমরা যেহেতু আলোচনা করছি, সাম্রাজ্যের বৈশিষ্ট্য কী কী ছিল সেই সময়কার, সেই বিষয়েও আমরা একটু আলোকপাত করব এবং দৃষ্টি রাখার চেষ্টা তোমরা এখান থেকে নিজে থেকে আমি সাম্রাজ্যের সংজ্ঞা যা বললাম সেখান থেকেই তোমরা সাম্রাজ্যের একটা বৈশিষ্ট্য পাবে। সাম্রাজ্য বলতে যে সেই ভৌগোলিক অঞ্চল, যে অঞ্চলটা অনেক বৃহদায়তন হবে, অনেক বড় হবে, হ্যাঁ, নিজস্ব রাজ্যকে ছাড়িয়ে অন্য দেশ বা অন্য মহাদেশে তার ছড়িয়ে পড়বে। আর এছাড়াও সাম্রাজ্যের যে শাসক, তিনি রাজা বা সম্রাট, তিনি সর্বেসর্বা, তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। তার একটা শাসক চরিত্রের মধ্যে হচ্ছে তিনি সর্বেসর্বা। এছাড়াও সাম্রাজ্যের আরও বৈশিষ্ট্য হলো এই যে বৃহদায়তন সাম্রাজ্যগুলো, এইগুলোর মধ্যে এরা ধ্বংস হতে হয় বিভিন্ন কারণে, বৈদেশিক আক্রমণ, বহিঃশত্রুর আক্রমণ, এদের কারণে অন্তর্দ্বন্দ্ব, এই সমস্ত কারণে সাম্রাজ্যগুলো তোমারই হয়। এই সাম্রাজ্যের বিশাল জনগোষ্ঠী রয়েছে, প্রধান কারণের মধ্যে একটা রয়েছে বিশাল জনগোষ্ঠী রয়েছে, যে জনগোষ্ঠী এই হচ্ছে বিভিন্ন ধর্মাবলম্বী, তাদের বিভিন্ন, আমি বললাম কাস্ট, ক্রিড, রিলিজিয়ান, বিভিন্ন ধর্ম সংস্কৃতি, তাদের জাতি, বিভিন্ন জাতির মেলবন্ধন এখানে ঘটবে। ডায়নেসিস, বিখ্যাত গ্রিক ঐতিহাসিক, তিনি বলেছেন যে সাম্রাজ্য হলো এমনই একটা জিনিস যেখানে বিভিন্ন জাতির লোক এবং সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটবে। অর্থাৎ তাহলে বিভিন্ন জাতির সমাবেশ ঘটবে, যাদের বিভিন্ন ধর্ম রয়েছে, বিভিন্ন রকম সংস্কৃতি রয়েছে। এই সমস্ত সাম্রাজ্যবাদী যে শাসক রয়েছে, তিনি তার মধ্যে সাম্রাজ্যবাদী চরিত্র থাকবে। এইগুলোকে হচ্ছে সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য। এবং রাজ্য সাম্রাজ্য তো পুরোপুরি আলাদা, এবং রাজ্য সাম্রাজ্যের যদি আমরা তুল্যমূল্য আলোচনা করি, তাহলে রাজ্য সাম্রাজ্যের তুলনামূলক যে আলোচনা প্রশ্ন আসতে পারে, সেই ক্ষেত্রে ছাত্ররা কি করবে? এইখানে একটু মোটামুটি অনেকটা এক হলেও কিছু কিছু ক্ষেত্রে বেসিক ডিফারেন্স রয়েছে। তোমরা নিজেরাই একটা জিনিস দেখো যে কতগুলো রাজ্যের সমন্বয়ে, রাজ্য হলো হচ্ছে সাম্রাজ্যের একটা ক্ষুদ্র প্রতিরূপ, হ্যাঁ, রাজ্যের সম্প্রসারিত অংশই হলো সাম্রাজ্য। তাহলে তোমরা যদি একটু ভালো করে ধারণা করো, কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য সমাবেশ ঘটে একটা সাম্রাজ্যের সৃষ্টি হচ্ছে। রাজ্য ক্ষুদ্র হতে পারে, বৃহদায়তনও হতে পারে, আয়তনে বৃহৎও হতে পারে, কিন্তু সাম্রাজ্য বৃহৎ হবেই, নাহলে সাম্রাজ্য হবে না। এছাড়াও রাজ্য এবং সাম্রাজ্যের দুজনেই শাসক গোষ্ঠী যিনি থাকবেন, তিনি হচ্ছেন সম্রাট বা রাজা। তার একচ্ছত্র আধিপত্য থাকবে, তার একটা স্বৈরাচারী ক্ষমতা থাকবে, এবং তিনি তার মধ্যে একটা সাম্রাজ্যবাদী চরিত্র থাকবে। রাজ্য এবং সাম্রাজ্যের আর একটা হলো সাদৃশ্য হলো এদের নিজস্ব সেনাবাহিনী থাকবে, এদের নিজস্ব শাসন ব্যবস্থাগুলো থাকবে, যে শাসন ব্যবস্থার মাধ্যমে শাসন কাঠামো তৈরি করবে, শাসন করতে পারবে, শাসন পরিচালনা করতে পারবে। রাজ্য এবং সাম্রাজ্যের আরেকটা মহান বিরাট পার্থক্য হলো, যেটা হচ্ছে যে রাজ্য এবং সাম্রাজ্য দুটোই ধ্বংস হয়, কোনো কিছু চিরস্থায়ী হয় না, ইতিহাসে কোনো দিন চিরস্থায়ী হয়নি, হ্যাঁ, থেমে থাকেনি। তা রাজ্য অভ্যন্তরীণ কলহ, অন্তর্দ্বন্দ্ব, বৈদেশিক আক্রমণে ধ্বংস হতে পারে, সাম্রাজ্য ঠিক তাই। তবে রাজ্য যতটা সহজে ধ্বংস হয়, সাম্রাজ্য ধ্বংস হওয়াটা ততটা সহজ একদমই তাই। এটা একটু সময় সাপেক্ষ। এবং রাজ্যের থেকে সাম্রাজ্য, আপনি যেমনটা বললেন, সেনা অনেক বৃহৎ এবং অনেক বৃহৎ। সেই সাম্রাজ্য বলতে আমরা যে আরও একটা সাম্রাজ্যের কথা সামনে আসে এবং খুব গুরুত্বপূর্ণ, মৌর্য সাম্রাজ্যের নামকরণ, মৌর্য হওয়ার কারণ কি এবং সেখানকার পরিবেশ কি ছিল, সেখানকার ইতিহাস কি ছিল, একটু জানার চেষ্টা করব। তো প্রশ্নটা খুবই দেয়, শর্ট প্রশ্নের আকারেই দেয়। মৌর্য সাম্রাজ্যের নামকরণ, মৌর্য হওয়ার কারণ কি? আমরা জানি 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, 324 খ্রিস্টপূর্বাব্দে। তা এই যে মৌর্য নামকরণ হওয়ার পেছনে ঐতিহাসিকরা বিভিন্ন মত তারা দিয়েছেন, এর সঠিক মত পাওয়া যায় না। কোনো ঐতিহাসিকের মতে চন্দ্রগুপ্তের যে মাতামহ বা পিতামহ, এনার নাম ছিলেন মুরা। এই মুরা থেকেই হয়তো নামকরণ মৌর্য হয়েছে। কেউ কেউ বলছেন, কোনো ঐতিহাসিক বলছেন যে চন্দ্রগুপ্ত ছিলেন মৌর্য নামক ক্ষত্রিয় বংশোদ্ভূত। এই যে মৌর্য,
এই মৌর্য থেকেই হয়তো মৌর্য নামকরণ হয়েছে। আবার জৈন ধর্মগ্রন্থ পরিশিষ্ট পার্বণে থেকে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্যের যে পূর্বপুরুষেরা এরা ময়ূর পুষত। এই ময়ূর পুষত, এদের বৃত্তি ছিল ময়ূর পোষা, এই থেকেই হয়তো মৌর্য নামকরণ হয়েছে। সুতরাং মৌর্য নামকরণ কী কী হয়েছে, কী বিষয় নিয়ে হয়েছে, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। একদমই তাই। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আমরা একটু দৃষ্টিপাত করব, কৃতিত্ব কি ছিল আলোচনা করব একটু, যদি এই প্রশ্নটা আসে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। কৃতিত্ব বলতে বিশেষত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্য জয়টাই আমরা যেটা জানতে পারি, কীভাবে মৌর্য সাম্রাজ্য বংশ, শিশু মৌর্য সাম্রাজ্য বংশের তিনি বিস্তৃতি ঘটিয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য আমি তোমাদের বললাম 324 খ্রিস্টপূর্বাব্দে তিনি সিংহাসনে বসেন। শেষ শক্তিশালী সম্রাট ধনানন্দকে পরাজিত করে কৌটিল্যের সহায়তায়, তার যে প্রধানমন্ত্রী কৌটিল্য, আমরা জানি যে কৌটিল্য একবার ধনানন্দ রাজসভায় অপমানিত হয়েছিলেন, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এই কুশাগ্রধী, এই যে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এই যে ব্রাহ্মণ, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেছিলেন। এই কৌটিল্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য ধনানন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের বিস্তৃতি ঘটান। প্রথমেই যেটা তিনি করেছিলেন, যে শক্তিশালী সিন্ধু এবং পাঞ্জাব তিনি জয় করেছিলেন 321 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে 324-এ সিংহাসনে আরোহণ করেন, 321-এ তিনি সিন্ধু ও পাঞ্জাব দখল করেন। আমরা জানি আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, সিন্ধু ও পাঞ্জাব দখল করেছিলেন। 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য সিন্ধু এবং পাঞ্জাব আক্রমণ করেন এবং ওই আক্রমণ করে ওই দুটো জায়গা দখল করেন। পরবর্তীকালে ওখানে গ্রিক শাসনও তিনি উচ্ছেদ করেছিলেন। পরবর্তীকালে সেলুকাস আক্রমণ করেছিলেন, কিন্তু সেলুকাসও ওই দুটো রাজ্য পুনরুদ্ধার করতে পারেনি। তবে এই যুদ্ধে কে জিতেছে সেরকম কিছু বলা যায় না। মেগাস্তিনিসের ইন্ডিকাতে লেখা আছে স্যান্ডাকোট্টাস, মানে তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত। এই চন্দ্রগুপ্ত মৌর্য সঙ্গে সেলুকাসের যে শর্ত হয়েছিল, যেমন সেলুকাসের কন্যা হেলেনের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ হয়েছিল, সেলুকাস প্রচুর অর্থ এবং অশ্ব হস্তি দিয়ে চন্দ্রগুপ্তকে উপহার দিয়েছিলেন। এর থেকে বোঝা যায় যে সেলুকাস চন্দ্রগুপ্তের কাছে পরাজিত হয়েছিলেন। তো যাই হোক, এইভাবে পাঞ্জাব এবং সিন্ধু তিনি জয় করেছিলেন। জুনাগড় লিপি থেকে আমরা জানতে পারি যে মৌর্য সাম্রাজ্য কয়েকটি অঞ্চলে বিস্তার লাভ করেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মালব, সৌরাষ্ট্র এবং কোঙ্কণ উপকূল। কোঙ্কণ মানে যেটা এখন গুজরাটের উপকূল। মালব, সৌরাষ্ট্র এবং কোঙ্কণ উপকূল। সৌরাষ্ট্র অঞ্চল দখল করে চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে সেখানে একটা জানি সুদর্শন হ্রদ তিনি খনন করিয়েছিলেন। এছাড়াও দক্ষিণাত্যে অর্থাৎ দক্ষিণ ভারতেও তার বিস্তার লাভ ঘটিয়েছিলেন মৌর্য সাম্রাজ্যে। দাক্ষিণাত্যের মধ্যে আমরা জানি কর্ণাটকের চিতলদুর্গ জেলা এবং তামিলনাড়ু তিরুভেলি বা তিনভেলি, এই অঞ্চলে তিনি তার সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছেন। সুতরাং তোমাদের এই তিনটে পয়েন্ট ভালো করে বা দু তিনটে পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে। পাঞ্জাব ও সিন্ধু অঞ্চল জয় 321 খ্রিস্টপূর্বাব্দে। জুনাগড় লিপি থেকে দেখা যায় যে কোন কোন অঞ্চল আর তিনি জয় করেছিলেন। এছাড়াও দক্ষিণ ভারতে তিনি কোন কোন অঞ্চল জয় করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের এই যে তিনি গ্রিক শাসন উচ্ছেদ করেছিলেন, গ্রিকদের বিতাড়িত করেছিলেন, এই জন্য তাকে বলা হয় দ্য লিবারেটর অফ ইন্ডিয়া। দ্য লিবারেটর অফ ইন্ডিয়া মানে তিনি ভারতের মুক্তিদাতা। গ্রিক শাসন থেকে তিনি ভারতবর্ষকে মুক্তি দিয়েছিলেন বলে এই জন্য তাকে বলা হয় দ্য লিবারেটর অফ ইন্ডিয়া। একদমই তাই। এবং ইতিহাস আসবে এবং অশোকের নাম আসবে না, এটা তো ভাবাই যায় না। অশোক খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একদম এই দিকেই আমরা একটু নজর রাখবো। অশোকের নাম আমাদের ভারতবর্ষের সঙ্গে তো জড়িত। অশোক স্তম্ভ, অশোক চক্র, অশোকের নাম যে আসবেন ইতিহাসের সঙ্গে, অশোকের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের সৃষ্টি করেছিলেন। অশোক সেই মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। অশোক ইতিহাসে অশোকের যে স্থান, এটা খুব ভালো প্রশ্ন। আমরা H.G. ওয়েলস তার একটা বিখ্যাত কথা থেকে অশোকের স্থান সম্বন্ধে আমরা জানতে পারবো যে ইতিহাসের পৃষ্ঠায় যে সমস্ত সহস্র সহস্র নৃপতি ভিড় করে আছেন, তার মধ্যে অশোকের স্থান উজ্জ্বলতম জ্যোতিষ্কের মতো।
অশোকের শাসনকালকে আমরা রেয়ার অ্যান্ড লাইটনিং ইপক বলে বলে আমরা চিহ্নিত করতে পারি। তা অশোক তিনি সিংহাসনে বসে আমরা জানি তিনি প্রথম জীবনে ছিলেন নাকি চণ্ডাশোক, এর কোনো সত্যতা এখনও পাওয়া যায়নি। তিনি তার ভাইদের হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন, এই সমস্ত কথা আছে। তবুও তিনি প্রথমে সিংহাসনে বসে তিনি রাজ্য বিস্তার করেছিলেন। প্রথমে যে উল্লেখযোগ্য রাজ্যটা আমরা পাই সেটা হচ্ছে কলিঙ্গ দেশ। 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ আক্রমণ করেন। এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা, কারণ কি ছিল? কলিঙ্গ আক্রমণ করছে, এখানেও একটা বড় দিক উঠে আসছে। কেন শুধু শুধু অশোক কলিঙ্গই আক্রমণ করতে গেলেন? এখানেও একটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে। এটা নেক্সট আমরা যাব, হ্যাঁ তার আগে এটা আলোচনা করি, নেক্সটে আমরা যাব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উনি বললেন, অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিলেন জানার ব্যাপার। তাই যে 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন, তার যে রক্তক্ষয়, হতাহত, এই দেখে অশোকের মন বিচলিত হয়েছিল। তিনি যুদ্ধবিজয় নীতি ত্যাগ করলেন, ভেরিঘোষের নীতি তিনি ত্যাগ করলেন, যুদ্ধবিজয় নীতি ত্যাগ করে ধর্মবিজয় নীতি তিনি গ্রহণ করলেন। এই যুদ্ধ তিনি ত্যাগ করে চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হলো। এই জন্য বলে দ্য কনকোয়েস্ট অফ কলিঙ্গ ওয়াজ এ গ্রেট ল্যান্ডমার্ক ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতবর্ষের ইতিহাসে যে কলিঙ্গের যুদ্ধ জয় একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। তা কলিঙ্গ এইভাবে তিনি জয় করলেন, তিনি যুদ্ধ নীতি ত্যাগ করলেন। এরপরে যেটা পারবো ইতিহাসে অশোকের স্থানের মধ্যে অশোকের ধর্ম খুব গুরুত্বপূর্ণ। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্মের অহিংসা এই নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। বৌদ্ধ ভিক্ষুকদের তিনি সম্মান প্রদর্শন করতেন। তা অশোক বৌদ্ধ নীতি গ্রহণ করার পর তিনি বৌদ্ধ যে ধর্মীয় যে অনুশাসন, অহিংস নীতি, এর সাথে প্রজাদের মঙ্গল সাধন এবং রাজার কর্তব্য এর মেলবন্ধন ঘটিয়ে তিনি ধর্ম চালু করেছিলেন। ধর্মটা অনেকটা বৌদ্ধ ধর্ম থেকে অনেকটা আলাদা, এটা অনেকটা মানবতার ধর্ম বলা যেতে পারে। অশোকের যে বৌদ্ধ ধর্মনীতি গ্রহণ করেছিলেন তার অহিংস নীতি এবং এর সাথে প্রজা কল্যাণ এবং মানবতা এর মেলবন্ধন ঘটিয়ে তিনি নীতি পরিচালনা করেছিলেন। এর অশোক ধর্মের করার পরে তিনি নেক্সট তার কৃতিত্বের মধ্যে আমরা পাই তিনি বিভিন্ন দেশে তিনি দূত পাঠিয়েছিলেন। কন্যা সঙ্ঘমিত্রা এবং মহেন্দ্রকে তিনি শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন। তৃতীয় ফিলাডেলফাসের সাথে তিনি সখ্যতা তৈরি করেছিলেন এই দূতের মাধ্যমে, ধর্মীয় সহিষ্ণুতার মাধ্যমে। মিশর, সিরিয়া, দ্বিতীয় টলেমির সাথে তিনি সখ্যতা স্থাপন করেছিলেন এই ধর্মের মাধ্যমে। তিনি বেশ কিছু জনহিতকর কাজ করেছিলেন। তার মধ্যে যেগুলো আমরা বিশেষ গুরুত্বপূর্ণ দেখতে পারি, দাতব্য চিকিৎসালয় তৈরি করেছিলেন, তার প্রজাদের এর জন্য কূপ খনন করিয়েছিলেন, বৃক্ষরোপণ করেছিলেন। অশোক খুব সুশাসক ছিলেন। তিনি শাসন ব্যবস্থা পরিচালনার জন্য তিনি রাজুক, জুত, তারপর হচ্ছে ধর্ম মহামাত্র, স্ত্রী মহামাত্র, এদের সব নিয়োগ করেছিলেন। রাজুকদের সম্বন্ধে তিনি একটি শিলালিপিতে লিখেছিলেন যে উপযুক্ত ধাত্রীর হাতে সন্তানদের দায়িত্ব অর্পণ করে মাতা পিতা যেমন নিশ্চিন্ত থাকে, তেমনি রাজুকদের হাতে আমি দায়িত্ব অর্পণ করে তেমনি নিশ্চিন্ত আছি। তাহলে রাজুকরা প্রজাদের মঙ্গল সাধন করতেন। জুত এবং এই যে ধর্ম মহামাত্ররা এরা শাসন বিভাগের বিভিন্ন রকম সাহায্য করতেন। এইভাবে তিনি সুন্দর সুশাসনও তিনি চালিয়েছিলেন। এছাড়াও তিনি প্রজাদের অত্যন্ত জনহিতকর কাজ, আমি তোমাদের বললাম, প্রজাদের তিনি বলতেন, তার একটা শিলালেখতে আছে, তিনি প্রজাদের উদ্দেশ্যে বলেছিলেন, সবে মুনিষে প্রজামম, অর্থাৎ সব মানুষই আমার সন্তান। এর থেকে তোমরা কি জানতে পারছো যে অশোক প্রজা কল্যাণকামী ছিলেন, তিনি প্রজাদের মঙ্গল সাধন করতে চেয়েছিলেন। তিনি দণ্ড সমতা নীতি চালন করেছিলেন, কণ্টক শোধন চালন করেছিলেন, ফৌজদারি বিচারককে বলা হতো। এইভাবে তিনি ভারতবর্ষের ইতিহাসে একটা বিরাট গুরুত্বপূর্ণ স্থান করেছিলেন তার অহিংস নীতির মাধ্যমে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছেন মহর্ষি। তিনি রাজা হয়েও তিনি ছিলেন ঋষি, তাই তিনি রাজর্ষি। একদা অশোক শুধু প্রেম দিয়া বিজয় করিল ভারতভূমি, আজিও সেবানী করিছে প্রচার, স্তম্ভ তাহার গগনচুম্বী।
সুন্দর একটি অশোক কবিতায় তিনি লিখেছেন, একদা অশোক শুধু প্রেম দিয়া বিজয় করিল ভারতভূমি, আজিও সেবানী করিছে প্রচার, স্তম্ভ তাহার গগনচুম্বী। এইভাবে আমরা মহান সম্রাট অশোক, রাজা হয়েও যিনি ঋষি, সেই রাজর্ষি অশোককে আমরা জানতে পারলাম। একদমই তাই। যিনি রাজা হয়ে ঋষি হয়েছেন, ঋষি হওয়ার আগে কেন ঋষি হলেন তার অন্যতম কারণটা প্রত্যেকেই তোমরা জানো, তা হলো কলিঙ্গ। কিন্তু কলিঙ্গ যুদ্ধের ফলাফল কি হয়েছিল, প্রভাব কি পড়েছিল এবং কেনই কলিঙ্গ আক্রমণ করলেন অশোক, সেই দিকটা একটু জানার চেষ্টা করব। আমরা খুব ভালো প্রশ্ন, অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিলেন, তার এই যে প্রভাবটা আমি বললাম। কেন কলিঙ্গ আক্রমণ করেছিলেন? প্রথমে তিনি ছিলেন চণ্ডাশোক, আমরা জানি তিনি যুদ্ধ বিজয় নীতি নিয়েছিলেন। তা কলিঙ্গের প্রথমে ছিল অফুরন্ত কৃষিজ সম্ভারে পরিপূর্ণ, শস্য ছিল, তাই কলিঙ্গের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছিল। সেই জন্য অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন। কলিঙ্গ খনিজ সম্পদে প্রাচুর্য ছিল, সেদিক দিয়েও অর্থনৈতিক সমৃদ্ধি ছিল। সেই জন্য অশোক লুব্ধ হয়ে কলিঙ্গ আক্রমণ করেছিলেন। তাছাড়া কলিঙ্গর অবস্থান এমন, কলিঙ্গ থেকে বিভিন্ন রাজ্যের মধ্যে সংযোগ রক্ষা করা যায়, করিডর হিসেবে কাজ করে। সেই কারণে অশোক বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে সমন্বয় সাধন করবার জন্য তিনি কলিঙ্গটা আক্রমণ করেছিলেন। আর একটা কথা, যে অশোক কলিঙ্গের শক্তি বৃদ্ধি, কলিঙ্গ একটি শক্তিশালী রাজ্য ছিল, কলিঙ্গের শক্তি বৃদ্ধি অশোক ভালো চোখে নেননি, তাকে বিভীত করেছিল। সেই জন্য কলিঙ্গের শক্তি খর্ব করবার জন্য তিনি কলিঙ্গ আক্রমণ করেছিলেন 261 খ্রিস্টপূর্বাব্দে। এই কলিঙ্গ যুদ্ধের প্রভাবে আমরা দেখতে পাই যে তার প্রচুর ক্ষয়ক্ষতি, হতাহত, এই দেখে অশোকের মনে একটা মানসিক পরিবর্তন ঘটেছিল। তিনি বুদ্ধদেবের অহিংস নীতিতে আকৃষ্ট হলেন। তিনি যুদ্ধ বিজয় নীতি ত্যাগ করলেন, ধর্মঘোষের নীতি তিনি গ্রহণ করলেন, ধর্ম বিজয়ের নীতি তিনি গ্রহণ করলেন। তার বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধদেবের সেই শান্তির বাণী তিনি চারিদিকে দিকে দিকে ছড়িয়ে দিতে লাগলেন। কলিঙ্গ যুদ্ধের প্রভাবে প্রভাবিত হয়ে অশোক মানবিক ধর্ম অর্থাৎ তার ধম্ম প্রচার করতে লাগলেন। এইভাবে কলিঙ্গ যুদ্ধ অশোকের জীবনে একটা বিরাট পরিবর্তন ঘটিয়ে এনেছিল। একদমই তাই। এবং ইতিহাস সাক্ষী রয়েছে, যার উত্থান রয়েছে তার পতনও রয়েছে। আমরা সেই ছবি বারে বারে ইতিহাসে দেখতে পাই এবং এই দিকেও আমরা যদি নজর রাখি, মৌর্য সাম্রাজ্যের পতন হয়েছিল এবং পতনের কারণ কী কী ছিল এবং অশোকের জন্য কতদূর অশোক এর জন্য কতদূর দায়ী ছিল এবং অশোকের কী কী কাজকর্ম ছিল, সেই সময় একটু জানার চেষ্টা করবো স্যারের থেকে। এই প্রশ্নটাও, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণে অশোক কতদূর দায়ী, খুব ভালো প্রশ্ন। আমরা বিখ্যাত আরব দার্শনিক ইওয়ানে খালদুন একটা বিখ্যাত কথা বলেছিলেন, জন্ম এবং মৃত্যুর মতো সাম্রাজ্যের জন্ম এবং মৃত্যু ঘটে, মানুষের জন্ম মৃত্যুর মতো সাম্রাজ্যের উত্থান এবং পতন ঘটে। সেই ইতিহাসের চিরাচরিত নিয়মে মৌর্য সাম্রাজ্যেরও পতন ঘটেছিল। মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণ ছিল দুর্বল, অশোকের পরবর্তীকালে দুর্বল শাসকবর্গ ছিল, এটা একটা কারণ। অভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্ব, কলহ সৃষ্টি হয়েছিল, বিভিন্ন রাজ্যগুলো বিদ্রোহী হয়ে উঠেছিল। এছাড়াও যেটা প্রধান কারণ, অশোককেও দায়ী করা হয়, তার জন্য হরপ্রসাদ একটি কথা বলেছিলেন, রিয়াকশন প্রম্পটেড বাই দ্য ব্রাহ্মিনস। অশোক বৌদ্ধ ধর্ম নীতি গ্রহণ করেছিলেন। অশোকের বৌদ্ধ ধর্ম নীতির প্রধান ছিল অহিংস নীতি। তিনি জীব হত্যার বিরোধী ছিলেন। কিন্তু ব্রাহ্মণ্য ধর্মে, হিন্দু ধর্মে পশু বলি প্রথা ছিল, যেটা ব্রাহ্মণরা ভালো চোখে দেখল না। এই জীব হত্যা নিষিদ্ধ হওয়ার পরে তাদের ধর্ম আচরণে অনেকটা বিঘ্ন ঘটলো। এই জন্য বলা হয় রিয়াকশন প্রম্পটেড বাই দ্য ব্রাহ্মিনস। ব্রাহ্মণরা তার বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এছাড়াও অনেকে বলে যে ধরো তুমি প্রচুর কাজ করছো, এরপরে তোমাকে বহুদিন কাজ করানো হলো না, তুমি বসে রইলে শুধু খাওয়া দাওয়া করলে, এরপরে যদি তোমাকে কাজ করতে হয় তাহলে তুমি কি করবে? তুমি অলস হয়ে যাবে। অশোকও ঠিক এই একই ভুল করে ফেলেছিলেন। তার অতি অহিংস নীতির জন্য তার যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী অকর্মণ্য হয়ে পড়েছিল। যে সেনাবাহিনী একসময় সেলুকাসের মতো আক্রমণকে প্রতিহত করেছিল মৌর্য সাম্রাজ্যের, সেই সেনাবাহিনী অতি অহিংস নীতির জন্য সেই সেনাবাহিনী মানে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। তারা পরবর্তীকালে আক্রমণ এবং প্রতিহত করবার তাদের ক্ষমতা ছিল না।
যার জন্য আমরা দেখতে পাই যে তার পরবর্তী শাসকগণের আমলে সৈন্যবাহিনী দুর্বল হয়ে পড়ে এবং শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ তাকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ বংশের প্রতিষ্ঠা ঘটান। বাহ। মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কী কী ছিল? এবং আমরা জানি মৌর্য শাসন ব্যবস্থা মানেই অশোক, এবং সেখানে আমরা স্যার অনেকটাই তুলে ধরেছেন, গাছ লাগিয়েছিলেন এবং প্রজাদের জন্য কাজ করেছিলেন, মহর্ষি হয়ে উঠেছিলেন। সেই জায়গা থেকে মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো ঠিক কী কী ছিল? মৌর্য শাসন ব্যবস্থা, চন্দ্রগুপ্ত মৌর্য শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা ছিলেন। অশোক এই শাসন ব্যবস্থার কিছু পরিবর্তন ঘটিয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য যে মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করেছিলেন, অশোকের কিছু দূর পরিবর্তন ঘটেছিলেন। মৌর্য শাসন ব্যবস্থায় রাজা ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি স্বৈরাচারী হলেও স্বেচ্ছাচারী ছিলেন না। মৌর্য শাসন ব্যবস্থায় আমরা দেখতে পাই একটা হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, একটা হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা। কেন্দ্রে রাজা ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তিনিই ছিলেন প্রধান সেনাপতি, প্রধান আইন প্রণেতা, প্রধান বিচারক, তিনি সর্বে সর্বা। তিনি স্বৈরাচারী হলেও তিনি কিন্তু স্বেচ্ছাচারী ছিলেন না, আমি আগেও বলেছি। এই মৌর্য শাসন ব্যবস্থায় রাজাকে সাহায্য করবার জন্য মন্ত্রী এবং আমাত্য এরা ছিল, এদের নিয়েই গঠিত হয়েছিল মন্ত্রী পরিষদ। অমাত্যদের মধ্যে থেকে যারা অভিজ্ঞতা সম্পন্ন, যারা উচ্চ চারিত্রিক দৃঢ় সম্পন্ন, তারাই মন্ত্রিত্ব পদ লাভ করত। মন্ত্রীরা শাসন ব্যবস্থায় অংশ নিতেন এবং পররাষ্ট্র নীতি বিষয়ে রাজাকে সাহায্য করতেন। অমাত্যরা রাজস্ব, আইন, অর্থ এই বিভিন্ন ব্যাপারগুলোতে অমাত্যরা সাহায্য করতেন। এছাড়াও আরেকটা আমরা নাম পাবো অধ্যক্ষ। অধ্যক্ষ এরা শাসন কার্যে অংশ নিত। অধ্যক্ষদের নাম বিভিন্ন অধ্যক্ষ ছিল। নগরের অধ্যক্ষ ছিল নগরাধ্যক্ষ, শুল্কের অধ্যক্ষ ছিল শুল্কাধ্যক্ষ, নৌ অধ্যক্ষ, হস্তি অধ্যক্ষ, এরকম খনি অধ্যক্ষ, এরকম বিভিন্ন অধ্যক্ষ ছিল। তাহলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় আমরা এইটুকুনি দেখতে পাচ্ছি। প্রাদেশিক শাসন ব্যবস্থা অর্থাৎ প্রদেশগুলোর যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা সাধারণত রাজবংশের লোকেরাই দেখভাল করত। সাধারণত রাজকুমাররা এই ব্যাপারে অংশ নিত। তাদের বলা হতো কুমারমাত্য বা প্রাদেশিক। কুমারমাত্য বা প্রাদেশিক শাসন ব্যবস্থার দায়িত্বে ছিলেন। প্রদেশগুলোকে কতগুলো বিষয় বা জেলায় বিভক্ত করা হয়েছিল, বিভিন্ন ইউনিট। প্রথমে কেন্দ্র, তার অধীনে কতগুলো প্রদেশ, প্রদেশগুলোর অধীনে কতগুলো বিষয় বা জেলা। এই জেলা বা বিষয়ের শাসনকর্তা যিনি ছিলেন তাকে বলা হতো সমাহর্তা। সেই বিষয় বা জেলার শাসনকর্তাকে বলা হতো সমাহর্তা। এছাড়াও বিষয় বা জেলা একদম সর্বনিম্ন স্তর ছিল গ্রাম। গ্রামের যিনি শাসনকর্তা ছিলেন তাকে বলা হতো গ্রামিক। গ্রামের যিনি শাসনকর্তা ছিলেন তিনি হচ্ছেন গ্রামিক। জনপদের যিনি শাসনকর্তা ছিলেন তাকে বলা হতো স্থানিক। জনপদের শাসনকর্তাকে বলা হতো স্থানিক। এছাড়াও 5-10টা এরকম গ্রাম নিয়ে একটা অঞ্চল গঠিত হতো, তার শাসনভার দেখভাল করত গোপ নামক কর্মচারীরা। এইভাবে কেন্দ্র এবং প্রদেশে শাসনটা সুদক্ষ একটা শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছিল। এছাড়াও আমরা দেখব যে সেই সময়কার সেনাবাহিনী, মৌর্য যুগের সেনাবাহিনী ওয়েল ডিসিপ্লিন ছিল, সুদক্ষ সেনাবাহিনী ছিল, সুশৃঙ্খল ছিল। হস্তি বাহিনী, রথ, অশ্ব, নৌ, পদাতিক এই সমস্ত বিভিন্ন বাহিনীতে বিভক্ত ছিল। এই বাহিনীর দেখভাল করতেন উপসমিতি নামক পদাধিকারী লোকেরা। রাজস্ব বিভাগ খুব গুরুত্বপূর্ণ ছিল মৌর্য যুগে। একটু বিরত করব, আমাদের সঙ্গে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, নমস্কার, কেউ রয়েছে? হ্যালো, হ্যাঁ, কথা বলো, সরাসরি কথা বলছো তুমি। হ্যালো, হ্যাঁ, আমি নেহা বলছি ক্রাইস্টচার্চ গার্লস হাই স্কুল থেকে। হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে দ্বন্দ্ব সমতা কি? খুব ভালো প্রশ্ন।
তুমি শুনতে থাকো। দণ্ড সমতা কি, খুব ভালো প্রশ্ন। আমি অশোকের সময় একটু নামটা খুলেছিলাম, দণ্ড সমতা কি। দণ্ড কথাটার হচ্ছে অপরাধ, হ্যাঁ, অপরাধীকে শাস্তি, আর সমতা মানে হচ্ছে সমান। অর্থাৎ একই অপরাধে জাতি ধর্ম নির্বিশেষে সবাই সমান শাস্তি পাবে। ধনী বলে সে কম শাস্তি পাবে, গরিব বলে সে অল্প শাস্তি পাবে তা নয়, বিভিন্ন জাতির লোকেরা বিভিন্ন রকম শাস্তি পাবে তা নয়। অশোক এই দণ্ড সমতা নীতি চালু করেছিলেন, যার ফলে প্রজাদের কাছে তিনি শ্রদ্ধা পেয়েছিলেন যে একই অপরাধে সমস্ত অপরাধী একই রকমের শাস্তি পাবে। নিশ্চয়ই বুঝেছো, খুব ভালো প্রশ্ন। তা মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য হ্যাঁ, ছিল। আমি রাজস্ব সম্বন্ধে বলছিলাম। তা রাজস্ব ব্যবস্থার মধ্যে সবথেকে বড় ছিল যে উৎপন্ন ফসলের 1/6 বা 1/4 অংশ রাজস্ব হিসেবে নেওয়া হতো। উৎপন্ন ফসলের 1/6 বা 1/4 অংশ। রাজস্বদের মধ্যে সবথেকে দুটো কর ছিল, একটা হচ্ছে ভাগ কর, একটা হচ্ছে বলি কর। ভাগ এবং বলি নামে দুটি কর, ডাইরেক্ট ট্যাক্স, এই দুটো কর প্রচলিত ছিল। এছাড়াও আমদানি রপ্তানির উপরে কর ছিল, বিক্রয়ের উপর শুল্ক ছিল, হ্যাঁ, জলের উপরে কর, বিভিন্ন কর নেওয়া হতো। মৌর্য যুগে প্রচুর রৌপ্য মুদ্রার প্রচলন ছিল। আমরা জানি, সবাই আগেও পড়েছি, প্রচুর রৌপ্য মুদ্রার প্রচলন পাওয়া যায়। এছাড়াও সেই সময় গুপ্তচর ব্যবস্থা ছিল। রাজা গুপ্তচরদের মাধ্যমে সমস্ত সাম্রাজ্যের বিভিন্ন খুঁটিনাটি বিবরণ জানতে পারতেন। এই জন্য কৌটিল্য বলছিলেন রাজা কর্ণেন পশ্চাতি। তা এই যে মৌর্য শাসন ব্যবস্থা, এই যে ছিল, সেনাবাহিনী এরকম ছিল, কর ব্যবস্থা এরকম ছিল। তা মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো এই প্রাদেশিক শাসন, কেন্দ্রীয় শাসন, রাজস্ব, সেনাবাহিনী, কর ব্যবস্থা এবং গুপ্তচর ব্যবস্থা, এইভাবে মৌর্য শাসন ব্যবস্থা দাঁড়িয়েছিল। অনেকে মৌর্য শাসন ব্যবস্থাকে স্বৈরতন্ত্র, বলগাহীন স্বৈরতন্ত্র বলেছিলেন। এই নিয়েও বিভিন্ন রকম মতভেদ আছে, সেগুলো আমরা পরে জানব। একদমই তাই। এবং এরপর যে প্রশ্নে আমরা নজর রাখার চেষ্টা করব, মৌর্য ও ম্যামিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং স্যারের থেকে আরও বিস্তারিত জানা। তোমরা এটা ক্লাস 11-এ বহুবার তোমাদের বার্ষিক পরীক্ষায় এসেছিলেন যে ম্যাসিডন, তোমরা নাম শুনেছো, আলেকজান্ডারের নাম শুনেছো, মৌর্যদের এইসব রাজাদের নাম বললাম। এই মৌর্য এবং ম্যাসিডনীয় সাম্রাজ্য প্রায় সমসাময়িক, একটু আগে পড়ে। তা যাই হোক, এই যে তুলনামূলক এই আলোচনাটা, এই প্রশ্নটা বহুবার ক্লাস 11-এর অ্যানুয়ালে বার্ষিক পরীক্ষায় এসছে। আমরা প্রথমত সাম্রাজ্যের তুলনামূলক আলোচনার মধ্যে যেটা আমরা জানতে পারবো যে মৌর্য সাম্রাজ্য যে প্রতিষ্ঠাতা, আগে দেখতে হবে দুটো সাম্রাজ্যের। হ্যাঁ, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। 324 খ্রিস্টপূর্বাব্দে তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ধনানন্দকে পরাজিত করে। আর ম্যাসিডন সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় 808 খ্রিস্টপূর্বাব্দে, যার প্রতিষ্ঠাতা ছিলেন ক্যারানাস। তাহলে মৌর্য সাম্রাজ্য 324 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠা হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে, আর ম্যাসিডন সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল ক্যারানাসের হাত ধরে 808 খ্রিস্টপূর্বাব্দে। এছাড়াও মৌর্য সাম্রাজ্য দীর্ঘ 137 বছর মতো, 137 থেকে 140 বছরের মতো মৌর্য সাম্রাজ্য টিকে ছিল। কিন্তু ম্যাসিডনীয় সাম্রাজ্য এতদিন টিকে থাকেনি। অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের তুলনায় ম্যাসিডনীয় সাম্রাজ্য অনেক ক্ষণস্থায়ী ছিল। এছাড়াও মৌর্য সাম্রাজ্যের আমরা শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক, আর ম্যাসিডনীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আলেকজান্ডার তৃতীয়। মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডনীয় সাম্রাজ্যের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো যে মৌর্য সাম্রাজ্য ভারতের বিভিন্ন অঞ্চল, আফগানিস্তান, কাবুল, এই সমস্ত অঞ্চলে প্রসারিত হয়েছিল। কিন্তু ম্যাসিডনীয় সাম্রাজ্য এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বহু অঞ্চলে ম্যাসিডনীয় সাম্রাজ্য বিস্তৃতি লাভ করে ঘটিয়েছিল। সুতরাং ম্যাসিডনীয় সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য অপেক্ষা অনেক বৃহৎ ছিল। মৌর্য সাম্রাজ্য অপেক্ষা ম্যাসিডন সাম্রাজ্য, যেহেতু আলেকজান্ডার সাম্রাজ্যবাদী নীতির দ্বারা বিভিন্ন দেশ জয় করেছিলেন, যেন অনেক বৃহৎ ছিল। এছাড়াও মৌর্য সাম্রাজ্যের রাজা সুদক্ষ শাসন ব্যবস্থা, আমরা আগেই বললাম, সুদক্ষ সুশৃঙ্খল শাসন ব্যবস্থা ছিল। রাজা ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী,
তার অধীনে বিভিন্ন মন্ত্রী পরিষদ ছিল। আলেকজান্ডার যে ম্যাসিডোনীয় সাম্রাজ্য শাসন ব্যবস্থা দেখা যায়, যেখানে রাজা সর্বোচ্চ সম্রাট, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাকে সাহায্য করতেন বিভিন্ন অভিজাতরা। একদমই, আমরা আসবো, একটু বিরত করবো স্যারকে, কারণ কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছে? নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো, কে বলছো, কোন জায়গা থেকে বলছো? আমার স্যারের কাছ থেকে একটা কোয়েশ্চেন জানার ছিল। হ্যাঁ, নাম ও জায়গার নামটা একটু প্রথমে বলো। হ্যাঁ, আমি ঐন্দ্রিলা মিত্র, দমদম ক্যান্টনমেন্ট থেকে। একটু জোরে বলো, প্রশ্ন কি রয়েছে? হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, সমুদ্রগুপ্ত উত্তর ভারত ও দক্ষিণ ভারত বিজয়ের ক্ষেত্রে দু রকমের নীতি গ্রহণ করেছিলেন, কেন? খুব ভালো প্রশ্ন, ভীষণ সুন্দর প্রশ্ন। শুনতে থাকো। শুনতে থাকো, আমি সমুদ্রগুপ্তে যাব, অনেক পরে আছে, কিন্তু তার আগেই তোমার যখন এই প্রশ্নটা করেছো, ভীষণ সুন্দর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমুদ্রগুপ্ত উত্তর ভারতের ক্ষেত্রে এক ধরনের নীতি নিয়েছিলেন, দক্ষিণ ভারতের ক্ষেত্রে আরেক ধরনের নিয়েছিলেন। উত্তর ভারতের তিনি 9 জন রাজাকে তিনি পরাজিত করিয়ে তাদের বশ্যতা স্বীকার করিয়েছিলেন, তাদের সরাসরি সেই সমস্ত রাজ্যগুলো গ্রহণ করেছিলেন। দক্ষিণ ভারতের ক্ষেত্রে তিনি সেই নীতি নেননি, তিনি সেখানে গ্রহণ পরিপক্ষ নীতি নিয়েছিলেন। গ্রহণ পরিপক্ষ নীতি মানে তাদের রাজ্যগুলো গ্রহণ করেছিলেন, তাদের বশ্যতা স্বীকার করিয়ে করদানে বাধ্য করে রাজ্যগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন। এর কারণগুলো ছিল, তিনি উত্তর ভারতে রাজত্ব করতেন। উত্তর ভারত থেকে সুদূর দাক্ষিণাত্যে শাসন করা খুবই দুষ্কর। সুতরাং যখনই তিনি উত্তর ভারতে ফিরে আসবেন, তখন দক্ষিণ ভারতের রাজারা বিদ্রোহী হয়ে উঠবে। সুতরাং ওখান থেকে শাসন ব্যবস্থা শাসন করা এটা মোটেই সুবিধাজনক নয়। সুতরাং এটা তার দূরদর্শিতা এবং দূরদর্শিতার পরিচায়ক। তার রাজত্বে যাতে সুশৃঙ্খল বজায় থাকে, শান্তি বজায় থাকে, সেই জন্য উত্তর ভারতের ক্ষেত্রে তিনি সরাসরি অধিগ্রহণের নীতি এবং দক্ষিণ ভারতের ক্ষেত্রে এই গ্রহণ পরিমক্ষ নীতি নিয়েছিলেন। খুব ভালো প্রশ্ন, ভীষণ সুন্দর প্রশ্ন, শুনতে থাকো। আমরা যে আলোচনায় ছিলাম, মৌর্য ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক যে আলোচনায় ছিলাম, আমরা মৌর্য এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্যের আলোচনার মধ্যে, তুলনামূলক আলোচনার মধ্যে দেখতে পাই যে সুদক্ষ শাসন ব্যবস্থা এরা গড়েছিল। আলেকজান্ডারের ম্যাসিডোনীয় সাম্রাজ্যেও সম্রাট ছিলেন প্রধান, তিনি অভিজাতদের পরামর্শ দিতেন, কিন্তু আলেকজান্ডার অকাল মৃত্যুতে 323 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান। অকাল মৃত্যুতে সেরকম সুশৃঙ্খল শাসন ব্যবস্থা ম্যাসিডন সাম্রাজ্যে আমরা দেখতে পাই না। শিল্পকর্মের দিক থেকে একটা বিরাট পার্থক্য ছিল। মৌর্য সম্রাটরা, যেমন অশোকের স্তম্ভ, সাঁচি, সারনাথ, নন্দনগড়ের যে সমস্ত শিল্পকর্ম আমরা দেখতে পাই, তা অভূতপূর্ব ছিল। ম্যাসিডনের সম্রাট আলেকজান্ডার তৃতীয়, তিনি 70টি নতুন শহর তৈরি করেছিলেন। এছাড়া গ্রিসের অনুকরণে তিনি বিভিন্ন শহর, বন্দর, রাজপথ, রাজপ্রাসাদ তৈরি করেছিলেন। কিন্তু আমরা দেখব যে মৌর্য যে শিল্পকলা, সে অনেক উন্নত মানের ছিল। ম্যাসিডোনীয় সাম্রাজ্যের যে শিল্পকলা, মৌর্য শিল্পকলার মতো অতটা উন্নত মানের ছিল না। এছাড়াও মৌর্য সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল ভারতবর্ষে বিভিন্ন অংশে, এছাড়াও ভারতের বাইরে আফগানিস্তানের কিছু অংশে। সুতরাং এর সভ্যতার বিস্তার বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েনি। কিন্তু আমরা ম্যাসিডোনীয় সাম্রাজ্য দেখব বহু অংশে বিস্তার লাভ করেছিল। এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিভিন্ন জায়গায় ম্যাসিডোনীয় সাম্রাজ্যে বিস্তার লাভ করেছিল। মৌর্য সাম্রাজ্য ব্যবস্থা, মৌর্য যে শাসন ব্যবস্থা অনেকটা মানবতার উপর দাঁড়িয়েছিল। অশোকের বিভিন্ন যে মানবতাবাদী নীতি, চন্দ্রগুপ্ত মৌর্যের বিভিন্ন নীতি, এইগুলো সব মানবতার জয়ধ্বনি ঘোষিত করেছিল। মানুষের হৃদয়কে তারা জয় করতে পেরেছিলেন। কিন্তু ম্যাসিডোনীয় সম্রাটরা, বিশেষত আলেকজান্ডার, এরা সবাই ছিলেন বীর দিগ্বিজয়ী নেতা। সুতরাং দিগ্বিজয়ের মাধ্যমে এরা মানুষের হৃদয় কিন্তু অতটা জয় করতে পারেনি। সুতরাং এই শাসন ব্যবস্থার তুলনাগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে, এবং এটা পরীক্ষায় বহুবার দিয়েছে। একদমই তাই। আমরা মৌর্য ম্যাসিডোনীয় নিয়ে আলোচনা করলাম। এরপর যেদিকে নজর রাখবো, রোমান সমাজে মানুষ কটি শ্রেণীতে বিভক্ত ছিল ও কি কি, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোমান যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় তোমরা দেখতে পাবে যে মানুষ, যে এরা 3টি শ্রেণীতে বিভক্ত ছিল।
মানুষ সেখানকার সমাজ ব্যবস্থায় মানুষেরা তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম শ্রেণীতে ছিল প্যাট্রিশিয়ান। প্যাট্রিশিয়ান কথাটা হচ্ছে অভিজাত। প্যাট্রিশিয়ানরা ছিল প্রথম শ্রেণীতে। দ্বিতীয় শ্রেণীতে ছিল প্লেবিয়ান বা সাধারণ মানুষ, আর তৃতীয় শ্রেণীতে ছিল কৃতদাস। প্যাট্রিশিয়ান যারা অভিজাত, এরা তোমার হচ্ছে রোমের আদি বাসিন্দা, তাদেরই বংশধর। এরা খুব ধনী ছিল, এরা প্রভূত সম্পদের অধিকারী ছিল। এরা ছিল সুবিধাভোগী শ্রেণী। এদের বিশেষ কোনো কর দিতে হতো না, কিন্তু রাষ্ট্র থেকে প্রচুর কর এরা পেত, রাষ্ট্র থেকে প্রচুর সুযোগ সুবিধা পেত। এছাড়াও এদের মর্যাদা বা প্রতিপত্তি বহুলাংশে ছিল। আমরা জানি যে রোমে যে সমস্ত সরকারি পদে নিয়োগ হতো, সেই সমস্ত এই প্যাট্রিশিয়ানদের অর্থাৎ অভিজাত শ্রেণীর থেকেই বেশিরভাগ সরকারি পদে নিয়োগ হতো। দ্বিতীয় যে শ্রেণীটার নাম আমরা পাবো সেটা হচ্ছে প্লেবিয়ান। প্লেবিয়ান হচ্ছে সাধারণ শ্রেণী। প্লেবিয়ান এদের সমাজে কোনো প্রতিপত্তি বা মর্যাদা ছিল না। কৃষক, কারিগর, শিল্পী, বণিক, হ্যাঁ, এরা ছিল হচ্ছে সাধারণ শ্রেণী। এরা বহুলাংশে ছিল, কিন্তু এদের মর্যাদা বা প্রতিপত্তি ছিল না। এদের ধনসম্পদেও বেশি কিছু ছিল না। কিন্তু এরা সবসময় প্যাট্রিশিয়ানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বেশ কিছু ক্ষমতা এরা আদায় করে দিয়েছিল। তৃতীয় সম্প্রদায়ের সম্বন্ধে যারা পাবো তারা হচ্ছে কৃতদাস। এই কৃতদাস হচ্ছে সমাজের সর্বাপেক্ষা নিম্ন শ্রেণী। এরা সমাজে খুব শোষিত এবং বঞ্চিত ছিল। এরা একদম দরিদ্র ছিল। এরা যাকে বলতো বেগাশ্রম, দ্বারা এরা বেগাশ্রম করতো। এরা তাদের প্রভুদের অধীনে ছিল। প্রভুরা যা বলতো এদের তাই শুনতে হতো। এদের যুদ্ধবিগ্রহ বিভিন্ন কাজে নিয়োগ করা হতো। এই দাসেরা সুযোগ পেলেই তারা প্যাট্রিশিয়ানদের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করত। একদমই তাই। এবং রোমান সভ্যতা আসবে, কৃতদাস যেমনটা আপনি বলছিলেন, কৃতদাসের প্রসঙ্গ আসবে না এটা কিন্তু বলা যায় না, কারণ রোমান সভ্যতা আমরা ইতিহাসে যখনই পড়েছি কৃতদাসের প্রসঙ্গ বারে বারে ঘুরে ফিরে এসেছে। এবং যে সভ্যতা, রোমান সভ্যতা গড়ে উঠেছিল এদের বাহুবলেই, অবশ্যই এদের শ্রমেই। তাই কৃতদাসের সম্পর্কে যদি ছোট টিকা পড়ে, ছাত্রছাত্রীরা কিভাবে লিখবেন? উনি বললেন যে কৃতদাসদের পরিশ্রমের উপর নির্ভর করেই রোমান সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল। রোমান সভ্যতার যে বিভিন্ন সংস্কৃতির ধারক বাহক, তা কিন্তু গড়ে উঠেছিল কিন্তু এই কৃতদাসদের পরিশ্রমের উপর ভিত্তি করে। কিন্তু এই কৃতদাসেরই ছিল এরম প্রদীপের মতো, পিলসুজের মতো। প্রদীপের উপরের অংশ আলো পায় আর পিলসুজের গা থেকে তেল গড়িয়ে পড়ে। এরা ছিল সেই প্রদীপের পিলসুজ, এবং প্রদীপের নিচেই অন্ধকার থাকে। এরা সেই এদের অবস্থা তাই ছিল। কৃতদাসরা, আমরা গ্রিক ঐতিহাসিক ডায়োনিসিয়াসের কথা থেকে আমরা জানতে পারি, রোমুলাসের আমল থেকে কৃতদাস প্রথা সূচিত হয়েছিল রোমে। এছাড়াও দ্বিতীয় পিউনিক যুদ্ধ থেকে খ্রিস্টীয় ৪র্থ শতক পর্যন্ত রোমে কৃতদাস প্রথা ব্যাপকভাবে বিস্তার লাভ করে। দ্বিতীয় পিউনিক যুদ্ধ থেকে এবং খ্রিস্টীয় ৪র্থ শতক পর্যন্ত রোমে কৃতদাস প্রথা ব্যাপক আকারে বিস্তার লাভ করে। এই কৃতদাসদের সম্বন্ধে জানতে গেলে তোমাদের প্রথমে জানতে কৃতদাস কারা ছিল। কৃতদাস বলতে আমরা সমাজের সর্বাপেক্ষা একদম নিচু লোকদের বুঝি, শোষিত শ্রেণীকে বুঝি। যারা রোমানরা যুদ্ধ জয় করত, যে সমস্ত জায়গাগুলো জয় করতো, অর্থাৎ বিজিত দেশগুলোর লোকদের তারা কৃতদাস হিসেবে ধরে দিত। বিজিত অঞ্চলের মানুষদের তারা কৃতদাস হিসেবে তাদের কাজ করাতো। এছাড়াও তারা বিভিন্ন জায়গা থেকে কৃতদাসদের আমদানি করত। ভারতবর্ষ, সিরিয়া, মিশর, ইথিওপিয়া, এই সমস্ত অঞ্চল থেকে তারা বিভিন্ন সময় কৃতদাসদের তারা নিয়োগ করত। এছাড়াও ঋণ গ্রহণ করলো কোনো ব্যক্তি, অথচ তিনি ঋণ শোধ করতে পারেননি, সেই সমস্ত ব্যক্তি কৃতদাস হিসেবে বিবেচিত হতো, তাদের কৃতদাসে পরিগণিত করা হতো। এছাড়াও আমরা আরও জানতে পারি যে যারা কৃতদাস ছিল তাদের পুত্র কন্যা তারা বংশানুক্রমিকভাবে তারা এই কৃতদাস হিসেবে তারা দাসপ্রভুদের তারা সাহায্য করত, তাদের বিভিন্ন কাজ করত। এই কৃতদাসদের বিভিন্ন বৈশিষ্ট্য ছিল। তারা সমাজের নিম্ন শ্রেণী, তাদের মর্যাদা ছিল না, তাদের উপরে বিভিন্ন রকম কাজের ভার দেওয়া হতো।
তা এমনকি কৃতদাসদের বিক্রি করা যেত, দাস বাজার হিসেবে গড়ে উঠেছিল, কৃতদাসদের বিক্রি করা যেত এবং তাদের প্রভুদের কথা তাদের অক্ষর অক্ষরে পালন করতে হতো। যদি না করতো তারাই, তাদের উপরে অকথ্য অত্যাচার চলতো। সুতরাং কৃতদাসদের অবস্থা খুবই শোচনীয় ছিল। এই কৃতদাসরা পরবর্তীকালে যে এরা বিভিন্ন সময় তারা বিভিন্ন কাজগুলো করত, তাদের মধ্যে কী কাজ? গৃহস্থলীর কাজ করত, শিশু পরিচর্যা করত, রান্নাবান্নার কাজ করত, তাদেরকে কৃষি ক্ষেত্রে কৃষক হিসেবে তাদের ব্যবহার করা হতো, অর্থাৎ কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির জন্য তাদের ব্যবহার করা হতো, তাদের শিল্প শ্রমিক হিসেবে নিয়োগ করা হতো, শিল্প পণ্য উৎপাদন বৃদ্ধির জন্য তাদের বিভিন্নভাবে নিয়োগ করা হতো। এছাড়াও তাদের সেনাবাহিনীতে তাদের যোগ দিতে বাধ্য করা হতো। বিভিন্ন যুদ্ধের সময় তারা বিভিন্ন সেনাবাহিনীতে থেকে যুদ্ধ করতে হতো। এইভাবে কৃতদাসদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে খাটানো হতো। বিভিন্ন সময় কৃতদাসরা বিদ্রোহী হয়ে উঠেছিল। সবথেকে গুরুত্বপূর্ণ বিদ্রোহ হচ্ছে 73 খ্রিস্টাব্দে, যেটা স্পার্টাকাসের নেতৃত্বে যে বিদ্রোহটা রোমে হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখব যে বিভিন্ন রকম বিরোধিতা এবং রোমান সম্রাটদের বিভিন্ন আইনের ফলে ধীরে ধীরে কৃতদাস প্রথা সমাজ থেকে চলে যায়। একদমই তাই। এবং নরক যন্ত্রণা বলতে যেটুকু আমরা বুঝি, ঠিক সেই যন্ত্রণাই ছিল অমানবিক প্রথা, একটা নিষ্ঠুর প্রথা। একদমই তাই। এবং গ্ল্যাডিয়েটর লড়াই কি, এই দিকে আমরা দৃষ্টিপাত করব। এই কৃতদাস থেকেই এদের কি অমানবিক ছিল, তাদের উপরে অমানবিক অত্যাচার করা হতো, তার যেটার স্বাক্ষর রাখে গ্ল্যাডিয়েটরের লড়াই। গ্ল্যাডিয়েটরের লড়াই হচ্ছে যে কোনো হিংস্র পশু তার সামনে কৃতদাসদের আনা হতো, কৃতদাসকে আনা হলে তার সঙ্গে লড়াই করতে হতো। এই লড়াইটা বেশ উপভোগ করে অভিজাতরা বেশ অবসর বিনোদনের উপভোগ হিসেবে তারা এই লড়াইটাকে তারা দেখতো। একদমই তাই। এখন যেভাবে আইপিএল বা কোনো টুর্নামেন্ট হয়, আমরা গ্যালারিতে বসে ময়দানে বসে খেলা উপভোগ করি, ঠিক সেভাবেই কিন্তু একটা হিংস্র পশুর সামনে এই কৃতদাসদের ছেড়ে দেওয়া হতো। এবং এই ছবিটা এখন যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, বুক শিউরে ওঠে। তাই এরকম একটা এতে লড়াই তারা দেখতো। মুক্ত আকাশের নিচে একটা ক্রীড়াঙ্গনে তাদের লড়াই চলতো। এই যে ক্রীড়াঙ্গনকে বলা হতো অ্যাম্পি থিয়েটার বা কলোসিয়াম। রোমে এরকম বহু কলোসিয়ামের ভগ্নস্তূপ পাওয়া গেছে, অ্যাম্পি থিয়েটার বা কলোসিয়াম। তো এই গ্ল্যাডিয়েটরের যে লড়াই, এতে সমস্ত অসহায় যে দাসরা তারা বেশিরভাগই মারা যেত। 2-1 দাস যারা বেঁচে যেত তারা দাসত্ব থেকে মুক্তি পেত। এই অমানবিক প্রথার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে এবং রোমান সম্রাট অগাস্টাস সিজার এই অমানবিক নিষ্ঠুর প্রথা রোম থেকে দাস প্রথাকে তিনি তুলে দেন। একদমই তাই। এবং আজকে আমাদের একদম সময় শেষ। অসংখ্য ধন্যবাদ শান্তনুবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং টিভির ওপারে যারা বসেছিলেন, এতক্ষণ ধরে ছিলেন, প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা দর্শককে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।